লাভলি নিবেদিতা হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সকলকে স্বাগত। গতকাল আমরা এমন একজন মানুষকে আমাদের মাঝখানে পেয়েছিলাম যিনি বলেছেন তার মা একজন সংগ্রামী মানুষ, স্ট্রাগল করেছেন অনেক, যার বাবার দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলাম ওনার সাদা হয়ে যাওয়া চুলের মধ্যে অনেক ইতিহাস, অনেক অভিজ্ঞতা লুকিয়ে আছে। শ্যামবাজারের দেবজ্যোতির কাছ থেকে শুনে নেব সেই সমস্ত গল্প, খেলবো হ্যাপি প্যারেন্টস ডে, উদযাপন করব বাবা মার জন্য আমাদের উৎসব। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোটবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আজকে আমরা মন খুলে কথা বলবো, বাবা মাকে নিয়ে কথা বলবো, নিজের কথা বলবো এবং সেই সঙ্গে সঙ্গে আমরা একটা খেলা খেলবো। নিশ্চয়ই। একটা কোনো গল্প লুকিয়ে আছে তোমার পকেটে, একটা না জানা কাহিনী আমার বাবার, মানে সেটা তোমরাই জানো, বাইরের মানুষেরা জানেন, বাইরের মানুষেরা জানেন না। বেশ, সেই গল্পটা আজকে খুব শুনতে ইচ্ছে করছে। নিশ্চয়ই। প্রথমে গল্পটা শুরু করার আগে আমি একটা জিনিস দেখাতে চাই, তাহলে হয়তো গল্পটা বলাটা ভালো হবে। সেটা হচ্ছে এই মেডেলটি। এই মেডেলটি আমার বাবাকে স্বয়ং স্বর্গীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দিয়েছিলেন সাহসিকতার জন্য। এই ঘটনাটি তখনকার, যখন আমার বাবার 16 বছর বয়স। সেই সময় বাবা থাকতেন লেক গার্ডেন্সে, সাউথ পয়েন্ট স্কুলে পড়াশুনো করেছেন। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় তিনি দেখতে পান একটি ছেলে জলে ডুবে যাচ্ছে। কেউ তখন এগিয়ে আসেনি। আমার বাবা ছিলেন নন সুইমার, তবুও সেই পরিস্থিতিতে বাবা বিন্দুমাত্র কিছু চিন্তা না করে জলে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তাকে উদ্ধার করেছিলেন। সেই সময় মিহির সেন জীবিত। মিহির সেন বাবার এই খবরটি তৎকালীন রাজ্যপালকে জানান এবং রাজ্যপাল ইন্দিরা গান্ধীকে জানান এবং তারপরে তাকে ডেকে নেওয়া হয় এই সাহসিকতার জন্য পুরস্কৃত করতে। আর এই তার ছবি, যেখানে ইন্দিরা গান্ধী আমার বাবাকে পুরস্কার দিচ্ছেন। এই হলো এই না জানা কাহিনী, যা আমার দাদু চেয়েছিলেন সবাই জানুক, আজকে ছেলে হয়ে আমি জানালাম। এবং আমি গর্ব করে বলতে পারি এখনো অবধি কলকাতা শহরে আমার বাবার পরে এই সাহসিকতার পুরস্কার আর কেউ পায়নি। পশ্চিমবঙ্গে হয়তো পেয়েছে, কিন্তু কলকাতা থেকে আমার বাবা এখনো অবধি একজন। আপনাকে আমাদের অন্তরের প্রণাম। কেমন লাগছে এই মুহূর্তে, বা সেই পুরনো দিনের কথা বা আপনার বাবার কথা মনে পড়ে কি মনে হচ্ছে? এই মুহূর্তে যেটা লাগছে সেটা হচ্ছে যে আমার কণ্ঠরুদ্ধ হয়ে আসছে, আর আনন্দ এবং দুঃখ মিলিয়ে চোখে জল আসছে। আমার বাবা মায়ের উৎসাহ ছিল সব থেকে বেশি আমাকে তৈরি করার, এবং যা করতে চেয়েছি তিনি তাই করেছেন। শুধু একটাই বলেছিলেন, তোমাকে বড় ডাক্তার মোক্তার হতে হবে না, তোমার ভেতর যেন মান আর হুঁশটা থাকে, যাতে তুমি সত্যিকারের মানুষ হতে পারো। চারপাশে যখন মানুষ মানুষকে ঠেলে ফেলে দিতে চাইছে, একে অন্যকে ডুবিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা, সেখানে দেবজ্যোতির মুখে ওর বাবার এই গল্প শুনলে মনে হয় যে পাশ দিয়ে কত সুযোগ আমাদের চলে গেছে একটি প্রাণ বাঁচানোর, একটি গরিবকে অন্নদান করবার, অথচ আমরা সে সুযোগ হেলায় হারিয়েছি। আমরা ভেবেছি এমন কোন সুযোগ আসবে যেদিন পৃথিবী আমাকে চিনবে, এমন কিছু করব যেদিন পৃথিবী আমাদের হাতের মুঠোয় চলে আসবে, অথচ মুঠো ফাঁকা থেকে গেছে। কিন্তু দেবজ্যোতির বাবা দুহাত ভরিয়ে এমন কিছু সঞ্চয় করেছেন যা দেবজ্যোতি আজকে সকলের সামনে বলতে পেরে আনন্দ পায়। দেবজ্যোতি ঠাকুরদা এইরকম একটি ছেলেকে বড় করতে পেরেছিলেন বলে আনন্দ পান। বেশ, আমরা একটা খেলা খেলতে খেলতে যাব, তার কারণ
তুমি 4টে ইচ্ছে প্রকাশ করেছো যা এখানে পূরণ করতে চাও। সেখানে 2টো প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিতে হবে। তোমার প্রথম ইচ্ছেটা জানতে চাইব। আমার প্রথম ইচ্ছা আছে আমার বাবার জন্য একটা পাঞ্জাবি সেট, জহর কোট আর একটা পেন। বেন, যেটা তুমি ব্যবহার করে হারিয়ে ফেলেছিলাম। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে সেইটা অর্জন করে ওনার হাতে দিয়ে বলতে চাও, সন্তানেরা হলো সমুদ্রের মতো, কিছু কিছু নিয়ে নেয় আবার ঠিক সময় ফেরত দেয়। বেশ, দেখা যাক আমাদের ফার্স্ট রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনটা কি তোমার জন্য অপেক্ষা করছে। আমরা দেখে নিই, ভালো করে দেখবে, দেখা যাক। আমাদের পড়ার সময় ছিল 7:30 হইতে 9টা। এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কহিয়া মেজদার পাশের পড়ার বিঘ্ন না করি, এই জন্য তিনি নিজে প্রত্যহ পড়িতে বসিয়াই কাঁচি দিয়া কাগজ কাটিয়া 20-30 খানি টিকিটের মতো করিতেন। তাহার কোনোটাতে লেখা থাকিত বাইরে, কোনোটাতে থুতু ফেলা, কোনোটাতে নাক ঝাড়া, কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি। যতীনদা একটা নাক ঝাড়া টিকিট লইয়া মেজদার সম্মুখে ধরিয়া দিলেন। মেজদা তাহাতে স্বাক্ষর করিয়া লিখিয়া দিলেন, 8:33 হইতে 8:34 পর্যন্ত, অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়িতে যাইতে পারে। প্রশ্নটা এই কালজয়ী উপন্যাসের নামটি কি? আর বলতে হবে লেখকের নামও। প্রশ্নটা বুঝতে পেরেছো? উপন্যাসটির নাম কি, লেখকের নাম কি? যদি মনে হয় কোনো খটকা আছে, তুমি বাবা মার থেকে সাহায্য নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে একটা লম্বা দৌড় আছে, সেই দৌড়ে একটা সাহায্য তুমি অলরেডি নিয়ে ফেলবে, পড়ে থাকবে আর একটা। আটটা 33 হইতে 8:34 পর্যন্ত, অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়িতে যাইতে পারে। আমি বাবার সাহায্য নিতে চাই। বাবার সাহায্য নিতে চাও? হ্যাঁ। একটা সাহায্য চলে যাবে। বেশ, নাও সাহায্য নাও। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তুমি কি এটা ঠিক বলে মনে করছো নেয়ার জন্য? হ্যাঁ। তাহলে আমরা দেখে নিই সঠিক উত্তর যেটা, সেটা বাবার কাছ থেকে শুনে যেটা তুমি বললে সাহায্য নিয়ে, সেটা নাকি অন্য কোনো উপন্যাস, অন্য কোনো লেখক। আমরা দেখে নিই ঠিক উত্তরটা কি। এই কালজয়ী উপন্যাসের নাম শ্রীকান্ত, স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা তুমি আপাতত একেবারে ঠিক উত্তর দিয়েছো। ফার্স্ট রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটা কি, ভালো করে দেখো, ভালো করে শোনো, এটা আশা করি তুমি নিজেই পারবে। দেখা যাক। উত্তর কলকাতার বাগবাজার এলাকা, যেখানে যতীন্দ্রমোহন এভিনিউয়ের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে একটি হলুদ রঙের বাড়ি, যে বাড়িকে কেন্দ্র করে দুদিকে গাড়ি চলাচল করে। এক মহান নাট্যকারের জন্মস্থান এই বাড়ি। সিলেবাসের ভেতরে পড়বে? সিলেবাসের ভেতরে পড়েছে। তো আগেরটাও সিলেবাসে ছিল তোমার, তুমি সিলেবাস থেকে ওটাকে বাদ দিয়ে দিয়েছিলে নিজে নিজে। ওটা গুরুতর অন্যায় করেছে, কারণ ওই বই আমিও কি উপহার দিয়েছিলাম, এবং তখন শ্রীকান্তের 4টে পার্ট আলাদা আলাদা করে দিয়েছিলাম। বেশ, তোমার কাছে জানতে চাইছি উত্তরটা কি। এটি বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষের বাড়ি। আর ভাবনা চিন্তার অবকাশ নেই? না। কাউকে জিজ্ঞেস করারও নেই? না। এটি গিরিশ ঘোষের বাড়ি। গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষকে বিবেকানন্দ কি বলে ডাকতেন জানো? না। জিসি। গিরিশ ঘোষ মানতেন ঠাকুরকে, রামকৃষ্ণকে, কিন্তু বিবেকানন্দ তো প্রথম দিকে মানতেন না প্রথম দিকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা আছে, গিরিশ ঘোষ নটি বিনোদিনী, যাকে আমরা জানি, ওই বিনোদিনীর বাড়িতে রাত কাটিয়ে ভোরবেলায় বাড়িতে ফিরছেন, আর বিবেকানন্দ হন হন করে হেঁটে যাচ্ছেন। তখনও বিবেকানন্দ হননি, দক্ষিণেশ্বরের দিকে রাস্তায় দেখা।
তা গিরিশ ঘোষ বলছে, কি অত ঠাকুরের কাছে যাও তুমি, হ্যাঁ কি পাও, চলো বিনির বাড়ি নিয়ে যাচ্ছি। আর ও বলছে, তুই তোকারি করেছে গিরিশ ঘোষকে, তুই বেটা কি বুঝবি এর। তখন গিরিশ ঘোষ ওকে বলেছিলেন, আমি চৈতন্য লীলা স্টেজে নামাচ্ছি, দেখবি ভক্তি কাকে বলে, চল রিহার্সাল দেখবি। দুজনে দুজনকে টানছেন। তো সুনীল গঙ্গোপাধ্যায় কবিতাতে বলছেন, একজন টানছেন ভোগের দিকে, বিলাসের দিকে, আর একজন টানছেন বৈদগ্ধ্যের দিকে, বৈরাগ্যের দিকে। দুজনে দুজনকে হ্যাঁচকা টান মারছেন, কেউই জিতবে না, কেউ কাউকে কোনো দিকে নিয়ে যেতে পারবে না। একসময় দুজনে দুজনকে এমন টানবেন যে বুকে জড়িয়ে ধরবে। বৈরাগ্য, বৈদগ্ধ্য সমস্ত কিছু এসে ভোগ বিলাসকে জড়িয়ে ধরে আদতে একটা মানুষ তৈরি করবে। তো এই কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়, সেটা আলাদা বিষয়, কিন্তু তুমি বলছো এটা গিরিশ ঘোষ। গিরিশচন্দ্র ঘোষের বাড়ি। বাবার সাহায্য নেওয়ার দরকার নেই? না। বেশ, দেখা যাক। দেবজ্যোতি বলছে এটা গিরিশ ঘোষের বাড়ি, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। দেবজ্যোতি, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। প্রথম ইচ্ছে পূরণ ঘটে গেল। তুলে দেব প্রথম ইচ্ছে পূরণের সামগ্রীগুলো বাবার হাতে, তুলে দেবে কৃতি সন্তান দেবজ্যোতি তার বাবার হাতে। এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো। সব থেকে বড় জিনিস হচ্ছে এর মূল্য আমার কাছে অমূল্য। কারণ যার চাহিদা এটা, মানে সে যে আমার জন্য এটা ভেবেছে, আজ পর্যন্ত আমার বাবা মা, আমার স্ত্রী ছাড়া আর এগুলো নিয়ে কেউ ভাবেনি। সেই জায়গাটা পূরণ করে দিয়েছে ও। বেশ, আরো একটা উপহার এইটা আপনার জন্য আছে, এটা দাও বাবাকে। তুমি এটা অর্জন করেছো, সেই হারিয়ে যাওয়া কলম। দেবজ্যোতি, কিরকম বোধ হচ্ছে? অনেক দিন ধরে অনেক কিছু হয়তো দিয়েছি, কিন্তু আজকে মনে হচ্ছে কিছু একটা ফিরিয়ে দিতে পারলাম। তো আমরা এবারে যে অঙ্কটায় ঢুকবো সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, এবং এই রাউন্ডে 3টে প্রশ্ন তোমার জন্য থাকবে। তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। তুমি একটা সাহায্য বাবার কাছ থেকে নিয়ে ফেলেছো, তোমার পড়ে আছে আর একটা সাহায্য। কিন্তু আমরা জানতে চাইবো তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ যেটা করতে চাও সেটা কি? দ্বিতীয় ইচ্ছাটা মায়ের জন্য। বেশ, কি? মায়ের জন্য শাখাপলা আর একটা রিস্ট ওয়াচ। আসলে ওটা নিয়ে ঘটনাটা হচ্ছে এটাই। রিস্ট ওয়াচেরটা প্রথমে বলি। তোমায় যখন ছোটবেলায় মা মারতেন তখন ওনার শাখা বেড়ে যেত। তুমি আমাদের ভালো বাংলায়, উত্তর কলকাতার বাংলায় ভাঙা না বলে বেড়ে যাওয়া বলেছো। ওটা বলতে নেই, শুভ জিনিস অমঙ্গল হয়। হ্যাঁ, ভারী সুন্দর বলেছো। আমরা বলি বাড়িতে চাল বাড়ন্ত। মানে এই যে না থাকাটাকে আমরা স্বীকার করে নিয়ে অন্যরকম ভাবে বলতে শিখলাম, এটাই সংস্কৃতি। এবং আমাদের প্রশ্নগুলোর মধ্যে এই সংস্কৃতি, এই শিল্প যা আমার স্থানীয় এখানকার, সেটাকেই বারবার ধরবার চেষ্টা হয়েছে। তোমার সামনে দেখবে ঘুরে ফিরে এইরকম নানান প্রশ্ন আসবে। আমরা সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি, দেখা যাক। খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। একটা মাঠ দেখানো হলো, খেলা দেখানো হলো, মাঠের বাইরের আবহ দেখানো হলো। তারপর জিজ্ঞেস করা হলো এটি কোন ফুটবল ক্লাব। তোমার কাছে উত্তরটা জানতে চাওয়া হচ্ছে।
মোহনবাগান। কেন এটা মহামেডান বা ইস্ট বেঙ্গল মাঠ নয় কেন? এই কারণে মনে হলো, দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে সবুজ চেয়ার, আর দ্বিতীয় কারণ হচ্ছে লাস্টে যে লেখাটা ছিল দরজার বাইরে ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া, এইটা মোহনবাগানটাতেই লেখা আছে। মাঠে গেছো? দুই একবার গেছি, সেই কারণেই বলছি যে এটা মোহনবাগান। যদি ওই লেখাটা না থাকতো তাহলে কি তুমি বুঝতে পারতে? এই লেখাটা না থাকলেও বুঝতে পারতাম। কি দেখে বুঝতে? চেয়ার। যদি চেয়ারটা না দেখাতাম তাহলে কি করে বুঝতে? তুমি এরপর আমাকে বলবে যদি কিছুই না দেখাতেন তাহলে আর কি করে বুঝতাম। দেখা যাক, ও বলছে মোহনবাগান ক্লাব। উত্তরটা ঠিক না ভুল? আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের রক্তে খেলা, খেলার ছলে বিপ্লবী বেশ। আমরাই কখনো মুখ, কখনো দল, কখনো দেশ। মোহনবাগানের নামে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। মোহনবাগান ক্লাব সম্পর্কে আর কিছু জানো? 1911 সেই গল্প সবারই জানা, যখন 11 জন বাঙালি খালি পায়ে সাহেবদের সঙ্গে খেলে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সূচনা করেছিলেন খেলার মাধ্যমে। এই ইতিহাস সবারই জানা। বেশ, আমরা পৌঁছে গেছি সেকেন্ড প্রশ্নের কাছে। আমরা জেনে নিই প্রশ্নটা কি। নিশ্চয়ই। ভালো করে দেখবে, ভালো করে শুনবে। তুমি একটা সিনেমার শীর্ষ মন্তাজ দেখলে, প্রশ্নটা সিনেমাটার নাম কি? অলিক সুখ। আমি সামনে বসে আছি বলে বিভ্রান্ত হয়ে বলছো না তো? না, এই সিনেমাটা না হলেও আমি 2 থেকে 3 বার দেখেছি। একবার হলে গিয়ে দেখেছি, আর বাড়িতে ডিভিডি এনে দেখেছি। তো সেই কারণে আমার মনে হয় না আমি খুব একটা ভুল উত্তর দিচ্ছি। বেশ, দেখে নি তুমি যে উত্তরটা দিয়েছো সেটা আদতে ঠিক না অলিক। দেখা যাক। Yes! তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। অলিক সুখ ছবিটা পরিচালনা করেছিলেন নন্দিতা রায়, শিবপ্রসাদ, আর এটা একটি উপন্যাস থেকে নেওয়া, সুচিত্রা ভট্টাচার্য। তুমি যে বললে তোমার এই ছবিটা দেখতে ভালো লেগেছিল, তার মানে তোমার ভেতরে কোথাও এর কিছু একটা বিশেষ ভালো লাগে বলেই তোমার 2বার 3বার দেখতে চেয়েছো। আপনার অভিনয়, যদি এক কথায় বলি। সেটা আমি সামনে বসে আছি বলে না? না। তুমি যে নিজেকে এত সুন্দর করে রেখেছো, তুমি কি এর পিছনে খাটো? না, এর পেছনে খাটেন আমার বাবা। মানে তুমি সকালবেলায় উঠে শরীরটা ঠিক রাখার জন্য বাবাকে দৌড়তে পাঠাও আর বাড়িতে বসে ছোলা খাও? যদি শরীরচর্চার কথা বলেন সেটা আমি করি। এখন আমাকে যে অবস্থায় দেখা যাচ্ছে এটা আমার 3 বছর আগেও তাই ছিল না। কেন, তখন আরো রোগ আছে? তখন আমার ওই কম করে 110 কেজি মতো ওয়েট ছিল। মানে এখন কত ওজন? এখন 75। 35 কেজি ওজন কমিয়ে ফেলেছে। হ্যাঁ, তো তার একটা জিনিস এনেছি, আমি মাকে বলবো দেখাতে। কি সেটা? এইটা হচ্ছে আমার ওই 110 কেজি ওজনের পাঞ্জাবিটা, যেটা ছাতি ছিল 46 ইঞ্চি। তুমি ওটা স্মৃতিস্বরূপ রেখে দিয়েছো, ওটাকে ছোট করে। ওটাকে আমি কিছুই করব না। তুমি ওতে ফেরত যেতে চাও না? না, আমি ওটাতে আর ফেরত যেতে চাই না। যেটা আছি আমি সেটাতেই থাকতে চাই এখন।
তুমি কি করে পারলে এত, মানে কেন তোমার মনে হলো যে কমানো দরকার? সে বান্ধবী বললো বলে? বান্ধবী বললো বলে নয়, আসলে ব্যাপারটা তাই। আমারও তাই মনে হ্যাঁ, হচ্ছে। আমরা বহুদিন বলেছি। মা বাবার জন্য স্ফীতকায় হয় শুনেছি, হ্যাঁ, রোগা হয় না। না, সত্যি কথাটা তো। সত্যি কথাই বলছি। অনেকে বলে তুমি তো বড় হয়ে গেছো, অনেকে বলে আলিঙ্গনে অসুবিধা। না, সেরকম কিছু না। আসলে যেটা হয়েছিল আর কি, মানে আমার একবার জন্মদিনের দিন আমার বাড়িতে অনুষ্ঠান মতো হয়েছিল। তো সেই অনুষ্ঠানে সবাই এসেছিলেন। আমার বাবাকে বলেছিলেন এবারে বাবাইকে বলো একটু রোগা হতে, বড্ড খারাপ লাগে দেখতে। বাবা মায়ের মুখটা তখন দেখেছিলাম, আমার সেদিনকে না খুব খারাপ লেগেছিল। আমি ঠিক করেছিলাম যে আমি এটা করেই ছাড়বো। আর এই 110 কেজির জন্য আমার জীবনে একটা দুর্ঘটনাও ঘটেছিল। আজ থেকে বছর 6-7 আগের ঘটনাটা যদি সত্যিই ঘটে যেত, তাহলে ওকে আর এখানে আমরা কেউ দেখতে পেতাম না। কোনো একটি আমাদের পারিবারিক অনুষ্ঠানে আমরা হাওড়া স্টেশন থেকে যাচ্ছি মেচেদার দিকে। সেখানে ট্রেন ছাড়ার মুখে ওর মা ওকে বলেছে একটু জল নিয়ে আসতে। তো সামনেই জলের স্টল ছিল, সেইখান থেকে নেবে ও জলের বোতলটা নিয়ে উঠতে যাবে, ট্রেন ছেড়ে দিল। তো চলন্ত ট্রেনেই প্রায় উঠে পড়ছিল, কিন্তু ওর মা চেঁচামেচি করে জলের বোতলটা ছুঁড়ে দিয়ে ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল, কিন্তু দাঁড়াতে পারলো না, ও পড়ে গেল। এবং পড়ে যাওয়ার ফলে হলো কি, ও গড়িয়ে, এবং যেহেতু ওজনটা বেশি, ভারসাম্যটা রাখতে পারলো না, সেটা গড়িয়ে একদম ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানে চলে এলো। মানে আর 1 ইঞ্চির যদি এদিক ওদিক হতো, ও সোজা নিচে চলে যেত। এবং আমরা জানি চলে গেছেই। আমি আর ওর মা আমরা সেই ট্রেনে চলে গেলাম, এবং তখন নিশ্চিত পুত্রের মৃত্যু, এটা মানসিকভাবে নিজেকে তৈরি করে নিয়েছি। গিয়ে আমরা পরবর্তী স্টেশনে নামলাম, নেমে সবাই বললো আপনারা ফিরে যান। ফিরে গিয়ে দেখুন কি হলো। কি আর দেখবো, ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে একটা ছেলে যদি পড়ে যায়, আর তো দেখার কিছু নেই। আমরা ওখান থেকে ব্যাক করে এলাম। এসে সেই প্ল্যাটফর্মে যে সমস্ত দোকানদাররা ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ করলাম। তারা দেখলাম কেউই কিছু বলতে পারছেন না। বলে একজন ফলালা বললো, हाँ एक लड़का गिर गया था, वो तो देखा, लेकिन उसके बाद क्या हुआ मालूम नहीं। এমন তো মালুম নেই, মানে কি সে কি মারা গেছে নাকি তাকে হসপিটাল নিয়ে গেছে? বলে বাবু মায় তো দেখা নেই। আমার কাছে খুব ধোঁয়া আসার মতো ব্যাপারটা লাগলো। তো পরবর্তী ট্রেন ওইদিকে 2 ঘন্টা বাদে। তো আমাদের সেখানে যাওয়া ছাড়া কোনো গতি নেই। গেল কোথায় সেটা কোনো হদিশ নেই। কেউ বলছে অ্যাক্সিডেন্ট হয়নি, কিছু হয়নি। তা আমরা যখন ট্রেনে উঠে যাব 2 ঘন্টা বাদে, আমার কাছে একটা ফোন এলো। ফোনটা ধরে আমি হ্যালো বলেছি, দেখে বলছে কি তোমরা কোথায়, আমাকে বলছে। আমি বললাম, আমি অবিশ্বাস্য লাগছে আমার কাছে ওর গলাটা। বললাম তুই কোথায়? বলে আমি তো স্যারের কাছে। তুই গেলি কী করে? বলে কেন পরের ট্রেনে উঠে চলে গেলাম। বললাম পরের ট্রেনে উঠে চলে গেলি? তুই কি ট্রেনে পড়ে যাসনি? বলে পড়ে তো গেলাম, গিয়ে প্ল্যাটফর্মটা ধরে আমি শক্ত বসে শুয়ে রইলাম। ট্রেনটা বেরিয়ে গেল, আমি উঠে পড়লাম। উঠে পড়ে পরের ট্রেন কটায় আছে দেখে আমি চলে গেলাম। মানে ওখানে পৌঁছে যখন ওকে প্রথম দেখলাম, মানে আমার কাছে অবিশ্বাস্য লাগলো যে এখনো বেঁচে আছে। আর সেই দিনে আমি অঝরে কেঁদে ফেলেছিলাম। মানে সেই কান্নাটা, মানে আজও ও ছিল আমার সাথে, দেখেছে, মাস্টারমশাই ছিল। বলে আপনি কাঁদছেন কেন? কেন এটা কিসের কান্না বোঝাতে পারবো না, মানে আনন্দের না দুঃখের। মানে সেই জীবন ফিরে পাওয়া, ওই একমাত্র ওইটার মনে একটা রেখাপাত করেছিল আমার ওজনটা কমাতে হবে। কারণ বাবার চোখে ওই রকম কান্না, মানে আমি কিছু হয়ে গেলে আর তো কিছু থাকতো না। তারপর থেকে ও নিয়মিত ব্যায়াম করা, খাবারের রেস্ট্রিকশন এই করা করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা আজকে এই হ্যাপি প্যারেন্টস ডে এর মঞ্চ থেকে জানলাম যে একটি ছেলে, সে অনায়াস চেষ্টায় 110 থেকে 75-এ পৌঁছে গেছে। যারা 110, 115, 120 বা 100, তারা 75, 70 হয়ে যান। এই ছেলের উদাহরণকে সামনে রেখে আমি বলবো যে আপনারা সকলেই পারবেন। তুমি একটা ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছো, সেটা কি জানো? শাখাপলা আর একটা ঘড়ি। দেখে নি শাখাপলা আর ঘড়িটা কেমন হয়েছে, এসো। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুতেই পারবো কেবল অনেকখানি ঋণ।
এই যে তুমি তোমার পাঞ্জাবি নিয়ে এসেছো, বাবার পদকটা নিয়ে এসেছো, কিন্তু ওখানে আরো কিছু বোধহয় আছে। হ্যাঁ আছে, একটা ডায়েরি আছে, এটা আমার পারিবারিক সূত্রে পাওয়া। এটাকে খাতা বলাই ভালো, এটা আমার দাদুর সংগ্রহ এবং আমার বাবার সংগ্রহ। আসলে এর একটা ইতিহাস আছে। আমার বাবার খুব অল্প বয়সে সই সংগ্রহের একটা শখ ছিল। তো সেই সময় যেরকম খাতা পাওয়া যেত, এখনো পাওয়া যায় রঙিন পাতার, সেরকম একটা খাতা বাবার এক বন্ধু বাবাকে উপহার দিয়েছিলেন যে তুমি এতে সংগ্রহ করো। তখন পাশে আরেক বন্ধু, সে বলেছিলেন যে পারবি এই খাতা না নিয়ে প্লেন কোনো খাতায় অটোগ্রাফ নিতে? বাবা কেন পারবো না, যে নিচ্ছে তার উপর নির্ভর করে, যিনি দিচ্ছেন তার উপরে। বাবা তখনকার দিনে 1 আনা দিয়ে একটা খাতা কেনেন। সেই বন্ধুদের সঙ্গেই নিয়ে চলে যান 1940 সালের 28শে মার্চ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি। সেখানে গিয়ে তার কাছে খাতা দেন এবং সেখানে তিনি লিখে দেন বন্দে মাতরম, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বাক্ষর। বাহ। তারপরেই উনি যান সুভাষচন্দ্র বসুর কাছে, সুভাষচন্দ্র বোসের স্বাক্ষর। বাহ। তারপর থেকে বাবার এটা একদম নেশা হয়ে গেল। ওই খাতা ভর্তি এরকম, খাতা ভর্তি এরকম, শুধু কার নেই, মহাত্মা গান্ধী থেকে শুরু করে যতীন্দ্রমোহন বাগচি, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সইও দাদু নিয়েছিলেন। এই খাতার কি আপনি বাড়িয়েছেন পরবর্তীকালে? আমি পরবর্তীকালে বাড়িয়েছি, তারপরে ও বাড়িয়েছে। 1940 সালে পিসি সরকার যখন বিরন স্ট্রিটের মেসে থাকতেন, বাবা ম্যাজিক শিখতে গেছিলেন তার কাছে। সেই সময় বাবার নেওয়া পিসি সরকারের ফটোগ্রাফ আছে। তারপরে 1968 সালে আমি পিসি সরকারের সই নিলাম, একই পাতায় দুটো সই, অত বছরের তফাতে হুবহু সই এক। বাবার এটাই ছিল গবেষণার বিষয়, যে মানুষের হাতের লেখা বয়সের সঙ্গে সঙ্গে বলে পরিবর্তন হয়, কিন্তু বাবার দেখিয়েছেন পরপর যে কোথাও কোনো পরিবর্তন নেই, সই একই রকম থাকে। হাতের লেখা বিকৃত হতে পারে, কিন্তু সইয়ের কোনো তারতম্য হয় না। সর্বশেষ যেটা আছে সেটা আমার নেওয়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের সই আছে, সেটা 1960 সালে নেওয়া। আর এই কদিন আগে ও এই 2015 সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সই নিয়ে এলেন, একদম একই সই, একই পাতায় একই সই। যে কাজটা শুরু করেছিলেন তোমার দাদু, তোমার বাবা সেটাকে খানিকটা এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে ওই রকম একটা খাতা, সেটাকে তুমি আবার যত্ন করছো, বাড়াচ্ছ, এটা কিন্তু আজকের দিনে দুর্লভ। এই হ্যাপি প্যারেন্টস ডে এর মঞ্চ থেকে তোমাকে আমরা সেই জন্য শুভেচ্ছা জানাই। ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পৌঁছে গেছি তৃতীয় পর্বে। আচ্ছা, 3টে প্রশ্নেরই উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না। তোমার হাতে পড়ে রয়েছে একটা সাহায্য, যেটা তুমি বাবা বা মার কাছ থেকে নিতে পারো। প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে তোমার ইচ্ছে পূরণ হবে। তৃতীয় ইচ্ছে, সেটা কি একবার জেনে নিতে চাই। তৃতীয় ইচ্ছে এটা বাবার জন্য একটা সুন্দর ক্যামেরা। বেশ, আমরা 3rd লেভেলে ঢুকছি। ভালো করে দেখবে, ভালো করে শুনবে। 3rd লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। উড়িষ্যার এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার হস্তশিল্প শুধু ওড়িশা নয়, সারা ভারত বিখ্যাত। এখানে তৈরি এই চান্দোয়াই বাংলার চাঁদোয়া নামে বেশি পরিচিত। এটা ওড়িশার কোন জায়গার হস্তশিল্প? এটা তো উড়িষ্যার, সে ব্যাপারে কোনো না, ওড়িশা তো আমরাই বলে দিয়েছি। পিপলি। আর এই কাজটাকে যদি আমি খুব ভুল না হই, তাহলে এটাকে বলে অ্যাপ্লিক। কেন মনে হচ্ছে তোমার এটা? তুমি এই জিনিস ব্যবহার করেছো? আমি এই জিনিস ব্যবহার না করলেও আমি দেখেছি। আমি কি উত্তরটা নেব? হ্যাঁ, নিয়ে নিন। এটা ভুল হলে কিন্তু খেলাটা এখানেই শেষ। ভুল করবার জন্য এত আত্মবিশ্বাসী মানুষ কম দেখা যায়। আমার কাছে জেতা হারাটা আজকে কোনো বড় ফ্যাক্টর নয়। বাবা মাকে নিয়ে একটা স্টেজে আসতে পেরেছি,
সেটাই আমার কাছে সব থেকে বড়। কিন্তু একটা ক্যামেরা চেয়েছিলে তুমি বাবার জন্য। আমি স্পোর্টিংলি নেবো জিনিসটাকে পুরো, যদি হারি হাসতে হাসতে যাব, জিতলে আরো হাসতে হাসতেই যাব। বেশ, তুমি বলছো জায়গাটির নাম পিপলি। পিপলি। দেখিনি তুমি ঠিক বললে না ভুল বললে। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। তুমি কি পিপলি গেছো? আমি পুরীতে গেছি কিন্তু পিপলি যাওয়া হয়নি। কিন্তু জানো? জানি। বেশ, এই আত্মবিশ্বাস নিয়ে আমরা দ্বিতীয় প্রশ্নটা জেনে নিই। ভালো করে দেখো, ভালো করে শোনো, একটা জিনিসও যেন তোমার চোখ কান এড়িয়ে না যায়। আমাদের থার্ড রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন আমরা দেখব। বম্বের বাঙালি, কলকাতায় কলেজ, বড় চাকরি ছেড়ে এবার সিনেমা, সবই বুঝলাম। কিন্তু যদি একটা ফিল্ম স্কুলে ছাপ জোগাড় করতে পারতেন বা নিতেন পকেটে শরীর, ভালো হতো। ব্যাপারটা কি জানেন মশাই, এটা ঠিক অত সহজ ব্যাপার নয়। উফ, কেন গোয়ার তুমি করছো বলো তো? স্ক্রিপ্ট জমা দিয়েছো ঠিক আছে, গল্প বিক্রি করতে চাও তাও এটা ট্রাই নিতে পারি, কিন্তু ডিরেক্টর যদি ফেলে দিতে বলে খোলা জলে কোলা তুলি, যেন আমি কুড়িয়ে নেব তা। যদি খুলে নিতে বলে দু পায়ে বাঁধা ঘুঙুর, যেন আমি খুলতে দেব না। আর আমি জানি জানি, আমি জানি জানি, আমি জানি জানি, আমি জানি জানি। আমরা একটা সিনেমার দৃশ্য দেখলাম, বুঝতে পেরেছো কি কোন সিনেমা? বিখ্যাত সিনেমা। খুবই নাম করেছি। মনে হচ্ছে দেখেছি। হ্যাঁ, অটোগ্রাফ। প্রশ্ন কিন্তু সেটা না। অটোগ্রাফ তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, তুমি দেরি করছিলে বলে সংশয় হচ্ছে। তুমি যে এত অটোগ্রাফ পছন্দ করো, আগলে রাখো, সেই নামটা বলতে পারবে না, একটা হতে পারে না, সেটা ঠিকই আছে। কিন্তু আমরা যে শীর্ষ মন্তাজটা দেখলাম অটোগ্রাফের, তার ভিতরে একটা গোলমাল আছে। সেই গোলমালটাই চিহ্নিত করা আমাদের কাজ। সেই গোলমালটা কি? গোলমালটা মনে হচ্ছে গানে। যে গানটি গাওয়া হয়েছে সেই গানটি সুর ঠিক আছে, সুরটা এটাই, কিন্তু শব্দগুলো চেঞ্জ হয়েছে। শব্দগুলো চেঞ্জ হয়েছে। বেশ, আমরা দেখে নিই দেবজ্যোতি যে উত্তরটা দিল সেটা ঠিক না ভুল। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। এখন যে গানটা শুনলাম এটাই আসল গান, এটাই সিনেমায় ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক। এই রাতের সমস্ত হয়রানি তুমি পেরিয়ে যাচ্ছ, সমস্ত চোরাগালিগুলোকে তুমি চিনে নিচ্ছ, তোমাকে কিছুতেই গোলমালে ফেলা যাচ্ছে না। কিন্তু এখন যে প্রশ্নটা অপেক্ষা করছে সেটা গোলমেলে প্রশ্ন। কেননা এই পর্বে এসে গোলমেলে প্রশ্ন দেওয়াটাই দস্তুর। এই সময় এসে কি তোমার আগের থেকে একটু ভয় হচ্ছে? আগের থেকে এসে একটু ভয় হচ্ছে। মনে হচ্ছে দুটো যখন পারলাম তখন 3 নম্বরটাও পারি, তাহলে ক্যামেরাটা হয়। সেটাও মনে হচ্ছে, আবার একটু একটু ভয়ও রয়েছে। ধরো ক্যামেরাটা পাওয়া গেল, আচ্ছা, বাবার হাতে দিয়ে তুমি কার ছবি প্রথম তুলতে বলবে? প্রথম মায়ের ছবি তুলতে বলবো। তারপরে কেন? একটা সময় আমাদের পরিবারে এমন অবস্থা ছিল যে বাড়িতে যে খবরের কাগজ জমতো, সেই খবরের কাগজ বিক্রি করে মা আমার জন্য দুধ কিনে আনতেন খাওয়ানোর জন্য। আমাদের বাড়িতে কোনো রকম ইলেকট্রিসিটি ছিল না, সেই কারণে আমার মা আর আমার মামা আর বাবা তিনজনেই রাতের পর রাত
পালা করে করে একজন একজন করে ঘুমোতেন, একজন জেগে থাকতেন আর আমাকে হাওয়া করতেন। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্ন এইরকম অনেক কিছু ঝড়ঝাপটার মধ্যে দিয়ে মা আমাদেরকে টেনে নিয়ে গেছে। ছোট্টবেলার রূপকথারা এমনি। সেই জন্য আমি বলতে পারি যে আমার মা আমার কাছে একজন ইন্সপিরেশন। আমরা এবার সোনার কি করে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোতে হয় সেইটা হয়তো আমার মা আমাকে শিখিয়েছে। আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। তোমাকে এরকম আগলে রাখা হাওয়া বিপদ থেকে বাঁচাক, ওরা সারা জীবনই সে হাওয়া দেবেন। প্রত্যুত্তরে তুমি কতটা আগলে রেখে হাওয়া দেবে সেটাই দেখার। নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। এবং সেই হাওয়া ওদের ছুঁয়ে যাক, ওদের সমস্ত বিপদ থেকে বাঁচাক। আপাতত তুমি বিপদে পড়লে না বিপদ থেকে বেঁচে গেলে, যদি আমরা এই প্রশ্নটাকে বিপদ বলে ধরি তাহলে সেটা দেখে নিই। আমরা আছি থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনে। দেখা যাক। দড় দড় ভাগা ভাগা সা, দড় দড় ভাগা ভাগা সা, দড় দড় ভাগা ভাগা সা, দড় দড় ভাগা ভাগা সা। वक्त ये सख्त है थोड़ा थोड़ा, थोड़ा थोड़ा मांगा मांगा सा, थोड़ा थोड़ा मांगा मांगा सा। वक्त ये सख्त है थोड़ा थोड़ा। তিনটে আলাদা আলাদা দৃশ্য দেখলাম, তিনটে বিচ্ছিন্ন, কিছু একটা আবার মিলও আছে। সেই মিলটাকে আবিষ্কার করতে হবে, সেই মিলটাকে খুঁজে বলতে হবে। একবার দৃশ্যগুলোকে ভেবে নাও। একভাবে পর্যবেক্ষণ এবং বুদ্ধির প্রশ্ন, দেখা তার থেকে একটা সিদ্ধান্ত করা। তোমার একটা হেল্প কিন্তু বাকি আছে। যদি মনে করো সাহায্য নেবে তাহলে বাবা বা মার কাছ থেকে সাহায্য পেতে পারো। যদি মনে করো না এটা আমিই পারবো, তাহলে পরের পর্বের জন্য তুমি তুলে রাখতে পারো। মিল কোথায়? এখানে একটা জিনিসকে রিলেট করতে পারছি, সেটা হচ্ছে স্পিড। স্পিড? হ্যাঁ, গতি। কারণ প্রথমে দেখাচ্ছে ছেলেটা দৌড়চ্ছে, সেকেন্ড হচ্ছে এই যে ঝুড়িতে আলুগুলোকে ফেলা হচ্ছে, একটা স্পিডে ফেলা হচ্ছে, আর ওই ভাল্লুকটা যেটা বাজাচ্ছে সেটাও খুব তাড়াতাড়ি বাজাচ্ছে। তো তিনটে মনে হচ্ছে গতির সাথে রয়েছে, মানে ওই তিনটে একসাথে। আলুর গতি, আলোর গতি বলে একটা কিছু শুনেছি, কিন্তু আলুর গতি সেটা সদ্গতি না। আর কিন্তু সময় নেই, যা হবে দেখা যাবে। গতি, গতি শব্দটা নেব। গতি শব্দটাই নিই, সেটাই। এটা কি ফাইনাল উত্তর তোমার? আমি ফাইনাল দিলাম। এই প্রশ্নের কি গতি হয় দেখা যাক। আমরা জানি যে তুমি যদি এই প্রশ্নটা ভুল দিয়ে থাকো তাহলে পরে নিশ্চয়ই তুমি বাবাকে ক্যামেরা একটা দিতে পারবে। দিতে পারবো, অবশ্যই পারবে। যত তাড়াতাড়ি সেটা সম্ভব তুমি ঘটিয়ে তুলবে। আর যদি ঠিক হয় তাহলে তো কথাই নেই। আমরা জেনে নেব এই প্রশ্নের উত্তরের কি গতি হলো। দেখা যাক। হাঁপিয়ে গিয়ে দম নিচ্ছিল। আলু থেকে যেটা আমরা সাধারণভাবেই প্রথমে মনে আসে আলুর দম, আর ওখানে খেলনায় দম দেয়া হচ্ছে, অর্থাৎ শব্দটা ছিল দম। দম একভাবে সহজ ছিল, হ্যাঁ, কিন্তু আমরা ঠাট্টা করে বলবো এটা তোমার দমে কুলোলো না। কিন্তু তুমি এতক্ষণ ভালো খেলেছো, শেষমেশ গিয়ে
থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটার উত্তর তুমি ভুল দিয়েছ। তাই খেলাটা এখানে শেষ হয়ে গেল। কিন্তু শেষ বলে কিছু নেই। মা বাবাকে ভালোবাসার কোনো শেষ নেই, তাদের জন্য ইচ্ছে পূরণ করার কোনো শেষ নেই, স্বপ্ন দেখারও কোনো শেষ নেই। যদি তোমার ভেতরে দম থাকে এবং তুমি সেই দম ধরে থাকো, তাহলে একদিন তুমি ঠিকই যা যা চাও মা বাবার জন্য করতে সেটা পারবে বলেই আমার বিশ্বাস। তোমাদের ভেতরের আরো অনেক অজানা গল্প যেগুলো রয়ে গেল সেগুলো নিশ্চয়ই কোনো অবসরে আমরা জেনে ফেলবো। কিন্তু এই যাবৎ তুমি মা বাবার জন্য এই মঞ্চে দাঁড়িয়ে যা পারলে সেটাও কম নয়, এটা দম থাকতে হবে। তা সেই সব কথা মনে রেখে আজকের মতো খেলাটা শেষ করতে হচ্ছে। আমরা সামনে আসি, তারপর আমাদের ছোট দু একটা কাজ আছে সেটা সেরে ফেলবো। তোমার মায়ের জন্য আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটি সুদৃশ্য শাড়ি আছে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করেই বাঁচে। এখানে একটা সুন্দর ছবি আছে তোমাদের এই মঞ্চে তিনজনের, এটা বাবাকে দাও। কি মুঠ হয়ে তুলে নি আজ তোমার। মেরু ক্যাবের তরফ থেকে 6টা ভাউচার আছে। কখনো যদি ইচ্ছে করে বাবা মাকে নিয়ে একটা স্বপ্নের সফরে বেরোনোর, তাহলে এগুলোকে ব্যবহার করতে পারো। অনেক ধন্যবাদ। তবে আমি আরেকটা জিনিস বলতে চাই, আজকে বাবা মায়ের ইচ্ছে পূরণ হয়েছে ঠিকই, কিন্তু আমার একটা পার্সোনাল ইচ্ছা আছে যেটা আমি এখানে পূরণ করতে চাই। এটা কি? হচ্ছে আপনাকে কিছু দেওয়া। আমাকে? হ্যাঁ, আপনার আমি গুণমুগ্ধ ভক্ত। সে আমার সৌভাগ্য। প্রথমত আপনাকে আমি এই কাপটি দিতে চাই। এটি আমি নিজে হাতে ডিজাইন করেছি। তাই নাকি? হ্যাঁ, বাহ, এটা আপনার জন্য। বা আমারই দুটি নাটকের ছবি দিয়ে তুমি করেছো। এইখানে দেবব্রত বিশ্বাস আমি সাজি রুদ্রসঙ্গীত বলে একটি নাটকে, সেটির ছবি। এইখানে অন্ত আদি অন্ত বলে একটি নাটক, এটা আমার নির্দেশনা করাও বটে, তার একটি ছবি। আর মাঝখানে লেখা আছে তুমি কেমন করে গান করো হে বলি, অবাক হয়ে শুনি কেবল শুনি, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরের সুরধ্বনি। শ্রী দেবশঙ্কর হালদারকে দেবজ্যোতি রায়চৌধুরী। আমার যা কিছু কাজ তা যখন ওকে ওর বাবা মাকে আনন্দ দিয়েছে, তা আসলে ওদেরকে আনন্দ দেয়নি, আমাকেই দিয়েছে। এই যে ছোট্ট একটা জিনিস, এর মধ্যে কত সোহাগ লুকিয়ে আছে, কত পরিশ্রম লুকিয়ে আছে, আর কত ভালোবাসা লুকিয়ে আছে। আমি আমার বুকে এটিকে আগলে রাখবো, দেবজ্যোতি তোমাকে কথা দিলাম। আরো দুটি জিনিস আছে, একটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি। বাহ, আর গীতাঞ্জলি। আর আরেকটি হচ্ছে আমার নিজের সংগ্রহ থেকে, আমি গণেশ সংগ্রহ করতে খুব ভালোবাসি। আমার কাছে অনেক গণেশ আছে, তো এটি আমার একটি প্রিয় গণেশ, এটি আমি আপনাকে দিতে চাই। বাহ, আমার সিদ্ধি লাভ হলো। আর আমি চাই এই যে অটোগ্রাফ খাতাটা, এইটা আপনি আজকে একটি সই দিয়ে এই বৃত্ত সম্পূর্ণ করুন। আমাদের চারপাশে প্রতি মুহূর্তে এই অনুষ্ঠানে আবেগের প্রাচুর্য, আনন্দের প্রাচুর্য, বেদনারও প্রাচুর্য, কিন্তু সব মিলিয়ে এমন একটা ঘটনা যেখানে উচ্ছ্বাস, উত্তেজনা, উদ্দীপনার প্রাচুর্য। আর এই প্রাচুর্যর হাত ধরে আমরা পৌঁছে যাব শিলিগুড়ির প্রাচুর্য দত্ত রায়ের কাছে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করেই বাঁচে। বুঝতে পেরেছো? কেউ হেল্প করেনি তো তোমাকে? না একলাই পারো যা পারো জীবনে? না, লাগে একটু হেল্প। কি ধরনের হেল্প লাগে তোমার জীবনে? স্কুলের হোমওয়ার্ক বা কিছু বানাই যখন, হ্যাঁ। সেরকম। এই আপনার যে ছোট্ট সংসারটা বা বড় সংসারটা, তাতে কে কে আছে? আমার মা আছে, আমার বাবা আছে, আমি আছি, আমার দিদা আছে, আমার দাদু আছে, আমার দাদান আছে, আমার ঠাম্মি আছে, কিন্তু অনেকজনই বাইরে থাকে আমাদের ফ্যামিলির মধ্যে। আমরা তিনজনই থাকি বাড়িতে। আচ্ছা, এই যে আপনার নাম প্রাচুর্য, হ্যাঁ, এর মানে কি? অনেক। অনেক? আপনি তো একা, তাও অনেক কি করে হচ্ছে? নামের মানেই তো অনেক। কিন্তু এই যে একলা মানুষের অনেক নাম দেওয়া হলো, এটা কে দিল? মা। মা দিয়েছে। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? সায়েন্টিস্ট। কি
তৈরি করতে চাও, কি আবিষ্কার করতে চাও? এটা এখন আমি ভাবিনি, ভাবতে টাইম লাগে অনেক। তুমি হঠাৎ সায়েন্টিস্ট হতে চাইলে কেন? এত কিছু ছিল। আমি সায়েন্সের সঙ্গে সারাক্ষণ চিপকে থাকি। কিরকম ভাবে? এরকম ধরো মামা একটা সায়েন্সের কিছু পাঠালো, যখনই আমি এটা খুলি দেখি কোনো মেকানিক্যাল পার্টস অ্যাসেম্বল করা শুরু করে দিই। যখন দেখি চলছে তখন খুশিতে পুরো ঝাঁপিয়ে পড়ি। আমার প্রথম যে সায়েন্সের যে অ্যাট্রাকশনটা হয়েছিল সেটা হয়েছিল ওই পিরিয়ডিক টেবিল থেকে। এমন হয়েছিল একবার যে আমি পুরো পিরিয়ডিক টেবিলের পরপর নাম লিখতে শুরু করে দিয়েছিলাম, শেষ করতে পারিনি, খাতাটাও হারিয়ে গেছে, কোথায় পাচ্ছি না। তাই জন্যই আমার সায়েন্সের থেকে মানে একটু চিপকে থাকি সেরকম। কোন কোন সায়েন্টিস্টের কথা তুমি জানো বা ভালো লাগে তোমার? আমার ভালো লাগে আইনস্টাইনের ব্যাপারে, নিউটনের ব্যাপারে, জগদীশচন্দ্র বোসের ব্যাপারে, আর এজি বেল, আলেকজান্ডার গ্রাহাম বেল। এদের ব্যাপারে তুমি যাবতীয় জানো খানিকটা? যেমন আইজ্যাক নিউটন যখন উনি একটা পার্কের বেঞ্চে বসেছিলেন তখন উনি যখন একটা গাছের থেকে আপেল পড়তে দেখেছিলেন, তিনি তখন গ্র্যাভিটি ডিসকভার করেছিলেন। জগদীশচন্দ্র বসু এমন একটা প্রথম সায়েন্টিস্ট ছিলেন যে ভেবেছিল যে গাছ পাতা এগুলোতে প্রাণ আছে। আইনস্টাইন যখন ছোট ছিল উনি খুব বোকা ছিলেন। এমনও হয়েছে একবার যে মাল্টিপ্লিকেশন টেবিল শেখাচ্ছে, রিপিট করতে বলছে, এবার আইনস্টাইন দেখছিল না, তখন টিচার রেগে ওকে ক্লাসের থেকে বাইরে বার করে দিয়েছিল। কিন্তু যখন ও বড় হয়েছিল সবাই বুঝতে পারলো না কেন ওর মাথাটা এত জ্ঞানী হয়ে গেল। যখন উনি মারা যান এটা বোঝা গেছিল যে ওনার যে ব্রেনটা সেটা একটা নর্মাল ব্রেনের থেকে একটু বড়। আলেকজান্ডার গ্রাহাম বেল 12 বছরে তার বন্ধুর জন্য একটা সিম্পল ডাস্কিং মেশিন বলে একটা মেশিন বানিয়েছিলেন। এই তোমার ব্রেন সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? সেটা আমিও নিজে বুঝতে পারি না কোনো সময়। পরীক্ষা করে দেখতে হবে। সেই পরীক্ষার জন্য আমাদের এখানে কিছু খেলা আছে, জানি তোমার ব্রেনটা আছে কিনা দেখবার জন্য। কিন্তু সেই খেলাটা আমরা খেলি সাধারণত মা বাবার জন্য। মা বাবার ইচ্ছে পূরণ, বা আমি মা বাবার জন্য কিছু ইচ্ছে করলাম, তা তোমার কাছে তোমার মা বাবার জন্য ইচ্ছেগুলো জানতে চাই। প্রথমে ইচ্ছে আমি বাবার জন্য, বাবাকে আমি একটা ট্রলি ব্যাগ আর একটা ঘড়ি দিতে চাই। কারণ বাবা যখন ট্যুরে যায় অনেক সময়, বাবার তো একটা ট্রলি আছে, কিন্তু যখন ট্রলিটা খুলবে যদি আমার কথা মনে আসে তাই বলে বাবাকে এটা দিতে চাই। আর ঘড়ি বাবা সকাল থেকে অনেক যেখানেই যায় টাইম দেখতে লাগে, দৌড়াদৌড়ি সকাল থেকে বাবা যখন সময়টা দেখবে আমি এটাও চাই যে বাবার আমার কথা মনে আসুক, কারণ আমি এগুলো বাবাকে দিয়েছি। বাহ, খুব সুন্দর ইচ্ছে যে সর্বক্ষণ বাবার সঙ্গে তুমি লেগে থাকতে চাও কোনো না কোনো ভাবে, সেই জন্য। কিন্তু তোমার দ্বিতীয় ইচ্ছেটাও আগে জেনে নেবো। দ্বিতীয় ইচ্ছে হচ্ছে মার জন্য একটা মেকআপ কিট আর একটা বক্স, কারণ মা সাজতে খুব ভালোবাসে। যখনই মেকআপ করবে তখনই তোমার কথা মনে পড়বে? না, ওর জন্য না, আমার সঙ্গেই বেশিরভাগ বাড়িতে থাকে। এরকম হয়েছে একবার আমরা ঘুরতে যাবো, মা সাজছিল, তখন আমরা নিচে চলে গেছি, গাড়িতে বসেছিলাম। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট হওয়ার পর আমরা যখন উপরে গেছিলাম দেখি মা তখনও সাজছে। মানে অনেকটা সময় লাগে ওনার সাজতে ভালোবাসে। সময়টা ভালো লাগে না বিরক্ত লাগে সেই ব্যাপারটাকে? দুটোই হয়। আজকে যে এত সুন্দর সাজলেন এটা কি বিরক্ত লাগছে না ভালো লাগছে? হেয়ার স্টাইলটা একটু প্রবলেম আছে। তাই না? কি মনে হচ্ছে তোমার? মার হেয়ার স্টাইলটা তো পাতলা থাকে না সারাক্ষণ, বহুত পাতলা লাগছে, মেনলি একটু ছাড়া ছাড়া থাকে। আর আরেকটা প্রবলেম আছে, আমি টিপ করলেই ওর ভীষণ প্রবলেম। তাই? হ্যাঁ। কেন, কি মনে হয়? আমার খুব বাজে লাগে দেখতে, মনে হচ্ছে পাশে অন্য কেউ বসে আছে, মা না, মা নর্মালি এরকম থাকে না বাড়িতে। কিন্তু আজকে একটু ভালো লাগাও। তুমি যদি না ভালো বলো তাহলে আমরা যেই হই না কেন, যতই ভালো বলি না কেন, মার একটা ভেতরে কষ্ট হবে। সেটা আমি জানি। আচ্ছা একবার বলো যে মা তোমাকে টিপ পরে কিন্তু আজকে অসাধারণ দেখাচ্ছে। আমি ফ্ল্যাটারি করি না। দেখে একটা টিপের ব্যাপারে এত টিপ দেবো না তোমাকে, থাক। আমরা আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই কি আছে। এটার মধ্যে 3টে প্রশ্ন থাকবে পরপর। 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি ইচ্ছে পূরণ করতে পারবে। কি ইচ্ছে পূরণ? বাবার জন্য একটা ট্রলি ব্যাগ আর একটা ঘড়ি। দেখা যাক, ভালো করে দেখবে। আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই।
पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। কি ট্রেন? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন। এখন ডিএইচআর দেখেই বুঝে গেলাম। তুমি চেপেছো এটা? না। এখনো চাপা হয়নি। তাহলে কি এটাই নেব? হ্যাঁ। শিওর তো? বেশ, ঠিক আছে, দেখিনি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তোমার উত্তর ঠিক হয়েছে। এটাকে নানান হেরিটেজ ট্রেন এইসব করে রাখা এটা হচ্ছে। আমি অ্যাটলাসেও পড়েছি। পড়েছো? কি পড়েছো? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, ওর মধ্যে এইটি একদম এই ট্রেনেরই ছবি দেওয়া ছিল। তুমি একটা প্রশ্নের উত্তর পেরেছো, আর একটা বাকি আছে, তাহলেই তোমার ফার্স্ট লেভেলের স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ ঘটে যাবে। বেশ, আমরা দেখে নিই তাহলে ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা তোমার জন্য কি আছে, ভালো করে দেখবে। जिंदगी सवार तो एक नई बहार तो दुनिया ही बदल दो, मैं तो प्यारा सा चमत्कार हूँ। मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ। চিনতে পেরেছো? কি? ডোরেমন। তিনটে আছে? হ্যাঁ। একজন অড, কোনজন? মাঝখানেরটা। কেন? ওর চোখটা নিচে আছে আর বাকিগুলোর উপরে আছে। ওইটাই তোমার মনে হচ্ছে অড? হ্যাঁ। মাঝখানেরটা অড বলছে প্রাচুর্য। দেখা যাক উত্তরটা ঠিক না ভুল। जिंदगी सवार तो एक नई बहार तो दुनिया ही बदल दो, मैं तो प्यारा सा चमत्कार हूँ। তোমার উত্তরটা একেবারে ঠিক হয়েছে। এই যে তুমি উত্তরটা পারলে, ভেতরে একটা আনন্দ হলো তো, যে ঠিক বলেছি বাবা। চিন্তায় পড়ে গেছিলাম। তখন কি ভেতরটা কি হচ্ছিল? টেনশন হচ্ছিল। টেনশন হলে কি হয় তোমার? মাথাটা দপদপ করে? কাঁপতে শুরু করে দিই। রেগে যাও তুমি? হ্যাঁ। কার উপর? দুজনের উপরই। কেন দুজনের উপর রাগ করবেন? কোন সময় ধরো মা আমাকে বারবার বলছে যে এটা কর ওইটা কর, একটা কাজ করে আসলাম, আবার এসে বললো ওইটা কর, তখন মার উপরে চিল্লিয়ে বলি যে একটা কাজ একবারে কেন বলছো না, আমাকে বারবার 5-6 বার যেতে হচ্ছে। বয়স হচ্ছে, এই সময় যদি বারবার যেতে হয় তাহলে তো মুশকিল। আর বাবার উপর রেগে যাও কেন? কোন সময় ধরো বাবা আমাকে বলে যে একটু পায়ের উপরে দাঁড়া বা একটু এদিকে দাঁড়া, সে তো ভালো চাওয়া। সারাক্ষণ বলতে থাকে, আমার ওটাই রাগ ধরে যায়। বাবা মার উপর রেগে যায়, মা বাবার উপর রেগে যায়? হ্যাঁ। সেও হয়? হ্যাঁ। তখন তোমার কি অবস্থা? যখন ধরো মা বাবা বাইরে, যখন হয়ে যায় তখন মাকে বলি যে একটু শান্ত থাকো, বাড়ি আসলে ঠান্ডা মাথায় ডিসকাস করো। ও সব ক্ষেত্রেই আমার থেকে বেশি ম্যাচিওর। অনেক সময় আমার ওর বাবার খুব হট ডিসকাশন হচ্ছে, ও এত সুন্দর করে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করে, মানে আমার মনে হয় আমি তখন শিশু আর ও আমার বাবার জায়গাটা নিয়েছে। যেরকম ও যখন অনেকটাই ছোট, 3 বছর বয়স, ওর একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তখন ওকে নার্সিংহোমে দিতে হয়েছিল। তো ওকে একটা চ্যানেল পড়ানো ছিল, ওর বাবা আমি দুজনেই কেবিনে থাকতাম। ওকে ওই চ্যানেলটা দিয়ে যখন ইনজেক্ট করতো খুব লাগতো, তা ও কাঁদতো, তা ওর ওই কান্নাটা দেখে আমি খুব কাঁদতাম। ও সেই সময় বলতো যে মাম্মিকে আসতে দিও না, আমাকে এরকম দেখলে মাম্মির ভীষণ কষ্ট হয়। মানে ও কষ্টটা নিত, কিন্তু মার যাতে কষ্ট না হয় ও সব সময় সেটা দেখতো ওই বয়সে। আর সব থেকে মানে আমি যেটা বলবো আজকে, জি বাংলাকে আমি ভাবতেই পারি না যে ও এখানে এসে আমাদের কিছু দেওয়ার জন্য আজকে খেলবে। এই যে প্ল্যাটফর্মটা জি বাংলা করে দিয়েছে, মানে হ্যাটস অফ টু জি বাংলা টিম। বাবা কি বলবেন? আমি প্রাচুর্যর ক্ষেত্রে ভীষণ রকম হ্যাপি আজকে যে আমি ট্যুরে যাব এবং সময় দেখে ওকে রিকল করব বলে ও আমার জন্য দুটো গিফট এক্সপেক্ট করে খেলছে। আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড। তুমি তোমার একটা ইচ্ছের চূড়োয় পৌঁছে গেছে। সেই ইচ্ছেটা কি না, বাবার জন্য একটা ট্রলি ব্যাগ আর একটা ঘড়ি, যেগুলো ব্যবহার করলেই বাবার তোমাকে মনে পড়বে। সেই মনে পড়াটাকে দেখি কিরকম হচ্ছে, সামনে আসি। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন,
হারবো কেবল অনেকখানি ঋণ। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার, থ্যাংক ইউ। প্রাচুর্য, তোমার দ্বিতীয় ইচ্ছেটা, মার জন্য একটা মেকআপ কিট আর একটা বক্স। কিন্তু সেজন্য তোমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর ঠিক হলেই চলবে। আমরা দেখে নিই আমাদের সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে তোমার জন্য। ভালো করে দেখো। Dashing through the snow in a one-horse open sleigh, o'er the fields we go, laughing all the way. The bells on bobtail ring, they make our spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is. দেখেছো ভালো করে? সান্টা ক্লজ আছে, ক্রিসমাস ট্রিজ, বেলস সব রয়েছে, এবং 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 একটা গন্ডগোল আছে। এই রে, সেই গন্ডগোলটা কি? তুমি বাবা মার থেকে সাহায্য নিতে পারো। মার থেকে সাহায্য নেবে, জিজ্ঞেস করে নাও। সান্টা ক্লজের একবার দাড়ি কালো দেখিয়েছে। হ্যাঁ দেখেছিলাম, হ্যাঁ। বলো, উত্তরটা বলো। ওই সান্টা ক্লজের দাড়িটা একবার কালো দেখিয়েছিল। সেটা ভুল দেখানো হয়েছে। আমরা দেখে নি তোমার উত্তরটা ভুল না ঠিক। দেখা যাক। Dashing through the snow in a one-horse open sleigh, o'er the fields we go, laughing all the way. The bells on bobtail ring, they make... তুমি একেবারে ঠিক উত্তরই দিয়েছো। তুমি যখন দেখেছিলে তখন ওটা মাথায় ছিল না? না, আমাকে মনে করাতে হয় জিনিস। এরকম ভুলো মন হওয়া উচিত নয়, কিন্তু ভীষণই ভুলো মন, নিজেকে হারিয়ে আসে না স্কুলে, এটাই আমার। কি যে বলে, নিজেকে কি করে হারিয়ে আসে? সবকিছুই হারিয়ে ফেলে। তুমি কি নিজেকে হারিয়েছো কোনোদিন? একবার হারিয়েছিলাম। হ্যাঁ। বাবা মা কোথায় চলে গেছে খুঁজে পাইনি, সেই আমাকে ওখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট করেছে, তখন এসছে। ভয় হয়েছিল মা বাবার জন্য? কেঁদেছিলাম তখন। কষ্ট হচ্ছিল? আসবে এটা জানতেই? হ্যাঁ। তাহলে কাঁদছিলে কেন? কারণ একসঙ্গে না থাকলে তো ভালো লাগে না। क्या बात है। তুমি একেবারে ঠিক কথা বলেছো যে একসঙ্গে না থাকলে ভালো লাগে না। তুমি যে প্রকাশ করলে তোমার ভেতরের কোনো একটা কষ্ট, কোনো একটা যন্ত্রণা, সেটা শুধু তোমার মা বাবার কাছে কোনো একটা শিক্ষা বা আমাদের কাছে কোনো একটা শিক্ষা না, সেটা আমাদের সকলের কাছে একটা ইঙ্গিত আনলো। তুমি একবার হাসো, খুব সুন্দর লাগছে। ভালো থেকো। আচ্ছা, কিন্তু ভালো থাকতে গেলে বাবা মাকে খুশি রাখতে হবে তুমি বলেছো, আর মাকে এই যাত্রায় তুমি একটা উপহার দিতে চাইছো নিজে। তার একটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে ফেলেছো। সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে সেটা একবার দেখে নি, দেখা যাক। প্রশ্নটা হচ্ছে এই, কোন ভগবানের মূর্তি এটা
আর জায়গাটা কি? এটা ঘুম দার্জিলিংয়ে, আর এটা বুদ্ধর। এই যে বিশেষ জায়গাটা, এখানে বুদ্ধকে পুজো করা হচ্ছে, এই বিশেষ জায়গাটার নাম? মোনাস্ট্রি। আর এটা বুদ্ধ, যাকে আমরা তথাগত বলেও জানি। তুমি বলছো সেই ভগবান বুদ্ধই নেই? এই উত্তরটা নেব তো? তোমার উত্তরটা নিলাম, এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। বুদ্ধ মূর্তি এবং মনাস্ট্রি, এটা একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। এবং সেই সঙ্গে তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো মায়ের জন্য। আমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুতেই পারবো কেবল অনেকখানি ঋণ, সেইটুকু আজ ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এখন থেকে সব কাটা দিন হ্যাপি বার্থডে। আপনার কি পছন্দ হয়েছে জিনিসগুলো? ভীষণ পছন্দ হয়েছে। তার সব থেকে বড় কথা, ও আমাকে দিয়েছে আজকে। প্রাচুর্য, তুমি সেকেন্ড লেভেলও পেরিয়ে গেছো, এবার থার্ড লেভেল। থার্ড লেভেলে কিন্তু 3টে কোয়েশ্চেন তোমার জন্য আছে এবং 3টেরই ঠিক উত্তর দিতে হবে। তুমি সাহায্য একটা নিয়ে ফেলেছো, তাহলে তোমার একটা সাহায্য পড়ে আছে, নিতে পারো হেল্প। তোমার তৃতীয় ইচ্ছেটা কি, কার জন্য? তৃতীয় ইচ্ছে দুজনেরই জন্য, ডিনার সেট আর একটা সেন্টার টেবিল। কেন এটা চাইলে তুমি? মা খুব সাজাতে ভালোবাসে, তাই বলে মাকে একটা সেন্টার টেবিল দিতে চাই। আর ডিনার সেট হচ্ছে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসে, তখন আমাদের প্লেটের একটু শর্ট হয়ে যায়, তাই বলে মাকে একটা ডিনার সেট দিতে চাই, যদি প্লেটে শর্ট না হয়। বেশ, আমরা দেখে নিই থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে। আপনি তো বিজ্ঞানী, তাই তো? আপনার কাছে প্রশ্নটা রাখা হচ্ছে, এই যে আমরা খেলাটা দেখছিলাম বা দেখছি, খেলাটা কটায় হচ্ছে? এখন ঠিক কটা বাজে খেলাটা যখন হচ্ছে? আপনি বলেছেন আপনি সায়েন্সের সঙ্গে চিপকে থাকেন। সায়েন্স নিয়ে এতবার যখন বলছি, হতে পারে সায়েন্সের কোনো একটা ভূমিকা আছে। তুমি যদি হেল্প নিতে চাও, তোমার তো একটা পড়ে আছে, নিতেই পারো। নেবে বাবার থেকে? বেশ। আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, তার মানে দিনের বেলা ম্যাচ হচ্ছে, কিন্তু একজনও প্লেয়ারের কোনো শ্যাডো পড়েনি। কখন শ্যাডো পড়ে না? যখন সূর্য মাথার উপর থাকে। তাহলে মাথার উপর সূর্য কটার সময় থাকে? 12টা দিনের বেলা। নেব। উত্তরটা কি, কটা বাজে? 12টা। দুপুর 12টা না রাত্রির 12টা? দুপুর 12টা। বেশ, বাবা সাহায্য করেছে, তুমিও উত্তরটা বলেছো, সেটা ঠিক হলো না ভুল হলো? তুমি টিকে রইলে নাকি খেলাটা এখানেই 12টা বেজে গেল? দেখে নি। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক 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 হয়েছে।
আর দুটো প্রশ্ন বাকি আছে, এইবার সাপোর্ট নেই, হেল্প নেই। তাহলে আমরা দেখে নিই আমাদের থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে, দেখা যাক। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টাকা বাগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। একটা কবিতা শুনলাম, কেউ একজন বললেন, তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে কবিতাটার নাম কি? তোমার কি শোনা লাগলো, চেনা লাগলো? একেবারেই লাগলো না? তাহলে কি হবে? আমাদের তো বড় হতে হবে, আমাদের অনেক বিজ্ঞানী হতে হবে, মহাপুরুষ হতে হবে, বীরপুরুষ হতে হবে, আরো কত কি হতে হবে। তুমি যদি নাম দিতে এই কবিতাটার কি নাম দিতে? আমাদের বইতে একটা ছবিটা অনেকটাই এই পালকি দেখালো ওরকমই অনেকটা। সেটা কি নাম? হবে না কিনা তা হোক না, বলো না, যদি না হয় আরেকবার সুযোগ দেবো না। পালকির গান গায়। পালকির গান গায় না, এটা সেটা না। রোজ কত কিছু ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টাকা বেশ, তুমি আরেকবার কি চেষ্টা করবে, কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবে? তাহলে ওই উত্তরটাই নি। তুমি বললে পালকির গান গায়, আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখে নি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টাকা বাগিয়ে তোমার পাশে পাশে। কবিতাটার নাম বীরপুরুষ, তাই তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হয়েছে। তাতে কিছু অসুবিধে নেই, তার কারণ আমরা দুটো লেভেল পেরিয়ে গেছি, একটা মায়ের জন্য, একটা বাবার জন্য। খেলাটা আমরা বলছি যে শেষ হয়ে গেছে বটে, কিন্তু খেলাটা শেষ হলো না, খেলাটা রয়ে গেল। কেন? তুমি তো বড় হবে, তুমি তো বীরপুরুষ হবে, এবং সেটা হবে বাবা মার জন্য। ওর আরেকটা ইচ্ছে আছে। সেই ইচ্ছেটা কি বলো? ওর ইচ্ছেটা হচ্ছে ওর দিদার সাথে আপনার একটু পরিচয় করিয়ে দেওয়ার। আপনার মতো এত বড় একজন নাট্য ব্যক্তিত্ব আপনি। দিদা কোথায়? দিদা এসছে, আজ বসে আছে, উনিও নাটক করেন। আসুন, আপনি চলে আসুন এখানে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি। হ্যাঁ, নমস্কার প্রাচুর্য, তোমাকে অনেক ধন্যবাদ। ভালো থেকো, খুব ভালো হয়েও, বড় হয়েও এবং বিজ্ঞানী হয়েও। অবশ্যই এমন কিছু আবিষ্কার করো যাতে মানুষের মন থেকে সমস্ত দুঃখ কষ্ট সরে যায়। তোমার মায়ের জন্য একটা উপহার আছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে, একটা খুব সুন্দর শাড়ি। আর এছাড়া মেরু ক্যাবের তরফ থেকে এখানে ভাউচার আছে, 6টা ভাউচার। তুমি যদি ওদের দুজনকে সঙ্গে নিয়ে, দিদাকে সঙ্গে নিয়ে কোথাও যেতে চাও, সেই জন্য এই ভাউচারটা তোমাকে সেই স্বপ্ন পূরণে সাহায্য করবে। আপনাদেরও সকলকে ধন্যবাদ, আপনারা এসেছেন, আমরা খুব আনন্দ পেয়েছি। ওকে নিয়ে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। আপনাদের সবাইকে জানাই প্রাচুর্যর অভিজ্ঞতাকে সঙ্গী করে, ওর ভেতরের আবেগকে, আনন্দকে, উচ্ছ্বাসকে এবং বেদনাকে সঙ্গী করে আমরা আবার আপনাদের সামনে হাজির হব অন্য আর একজন মানুষের হাত ধরে আগামী সপ্তাহে বৃহস্পতিবার রাত্রি ঠিক 10টায় ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে। আপাতত বিদায়।